ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ আব্দুল্লাহ। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা আজ কথা বলবো বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সরকারের গ্যাস সরবরাহ পরিস্থিতি নিয়ে। আপনারা জানেন যে আমাদের দেশে যে পরিমাণ গ্যাসের চাহিদা রয়েছে, সরকার সেই পরিমাণ গ্যাস সরবরাহ করতে সাধারণত পারে না। এটি নতুন নয়, এটি অনেক দিন ধরে এই পরিস্থিতি চলে আসছে। এর অন্যতম কারণ আমাদের অভ্যন্তরীণ উৎস থেকে গ্যাস উৎপাদন কমে গেছে, পাশাপাশি আমরা যে গ্যাস আমদানি করি সেটিও একটি সীমিত পর্যায় পর্যন্ত। আমরা সেই গ্যাসকে আমরা তরল প্রাকৃতিক গ্যাস আমদানি করি, যেটাকে গ্যাসে রূপান্তর করার ক্ষমতা আমাদের একটি নির্দিষ্ট পরিমাণের। বর্তমানে দৈনিক দেশে বলা হয়ে থাকে 380 কোটি ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে, যার মধ্যে থেকে সরকার সরবরাহ করতে পারে 280 কোটি ঘনফুট বা তার কম বেশি কিছু। মোটা দাগে বলা যায় 100 কোটি ঘনফুটের বেশি গ্যাসের ঘাটতি সবসময় থাকে। এরকম একটা ঘাটতি পরিস্থিতির মধ্যেও সরকার বাধ্য হচ্ছে কিছু গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালু করার অনুমোদন দিতে। এটি আইনি একটি প্রক্রিয়ার কারণেই সরকার বাধ্য হচ্ছে। আবার চালু করেও তাদেরকে প্রয়োজনীয় গ্যাস সরবরাহ করতে না পেরে কেন্দ্রগুলোকে বসিয়ে রাখতে হচ্ছে। সেখানে সরকারকে ক্যাপাসিটি চার্জ নামে একটি বিশেষ ধরনের চার্জ কেন্দ্রগুলোকে দিতে হচ্ছে, যেটা বলা যেতে পারে সরকারের এক ধরনের ক্ষতিপূরণই। সেই ক্ষতিপূরণ দিতে গিয়ে সরকারের উপরে ব্যয়ের চাপ বাড়ছে। সম্প্রতি এরকম একটি কেন্দ্রকে অনুমোদন দিয়ে সরকার বন্ধ রেখেছে। আরও কয়েকটি কেন্দ্র খুব সহসাই অনুমোদন বা চালু হওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছে, সেখানেও সরকারের জন্য এই ধরনের নতুন চাপ সৃষ্টি হতে পারে। কেন এইরকম পরিস্থিতির সৃষ্টি হলো, সরকারের কী নীতি ছিল, বা এখন সরকার কিভাবে এটি ব্যবস্থাপনা করতে পারে বা করতে চাচ্ছে, এই নিয়ে টিভিএসের লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন টিভিএসের সিনিয়র রিপোর্টার সাজ্জাদ হোসেন। আমরা তার কাছ থেকে শুনবো যে আসলে এই পরিস্থিতি কেন হয়েছে এবং কিভাবে সরকার এর থেকে উত্তরণের পথ খুঁজছে। সাজ্জাদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি, আপনি বলছেন যে সরকার গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালু করেও বন্ধ করেছে এবং সেটা গ্যাসের সংকটের কারণে, এবং সেই ক্ষেত্রে সরকারকে কিছু কি বলা যায় ক্যাপাসিটি চার্জ বাবদ তাদেরকে কিছু জরিমানাও দিতে হচ্ছে। এই যে একটা পরিস্থিতির সৃষ্টি হলো, কেন এই পরিস্থিতির মধ্যে সরকার পড়েছে? না, এই যে আপনি যেটা ইন্ট্রোডাকশনে বলেছেন সেটা পারফেক্টলি বলেছেন। এটা সোললি অ্যাকচুয়ালি বিকজ অফ গ্যাস ক্রাইসিস। আমাদের যে আপনার পেট্রোবাংলার হচ্ছে প্রোডাকশন হচ্ছে বাংলাদেশে গ্যাসের ডিমান্ড 3800 MMCFD, কিন্তু সাপ্লাই হচ্ছে আপনার 2600 থেকে 2800 MMCFD। আপনি এখানে 1000 মোর দেন 1000 MMCFD গ্যাসের ঘাটতি। কিন্তু আপনি যদি বলেন রিয়েল ডিমান্ড বা বাংলাদেশে যদি গ্যাসের, সেটা হচ্ছে আমাদের টিবিএসে একটা প্রোগ্রামে আসছিল এনার্জি সেক্রেটারি, উনি বলেছে পেট্রোবাংলা যেই প্রজেকশনটা দেয়, যেই ডিমান্ডটুকু প্রকাশ করে, সেটা হচ্ছে সাপ্রেস ডিমান্ড। রিয়েল ডিমান্ড 4500 থেকে অলমোস্ট 5000 MMCFD। এর ভিতর এই যে আপনার একটা পাওয়ার প্ল্যান্ট আসছে, সেটা হচ্ছে জেরা, জাপানি কোম্পানি, 718 মেগাওয়াট ক্যাপাসিটি। জুলাইয়ের 28 তারিখ তারা আপনার অনলাইনে আসছে আপনার কমার্শিয়াল প্রোডাকশনে। এটা দেখা গেল যে লেস দেন 2 উইকস চলার পর সেটা আপনার বন্ধ করতে বাধ্য হয়েছে। এখন কেন বাধ্য হয়েছে? একমাত্র কারণ হচ্ছে গ্যাস সংকট। তখন আমরা এই যে ফার্দার আরও ডিগ আউট করতে গিয়ে আমরা দেখলাম যে আরও 4টা আপনার প্রায় 2000 মেগাওয়াট ক্যাপাসিটি, 4টা কম্বাইন্ড ক্যাপাসিটি প্রায় অলমোস্ট 1900 সামথিং আসতেছে উইদিন 18 মাসের ভিতর, 1 বছর 6 মাসের ভিতর আসতেছে। তো এই পাওয়ার প্ল্যান্টগুলোর আসলে ফিউচার কি? এই পাওয়ার প্ল্যান্টগুলো আসলে কি গ্যাস পাবে কিনা, সেটা নিয়ে যখন আমরা বিভিন্ন পর্যায়ে নীতি নির্ধারকদের সাথে কথা বলেছি, আমরা যেই পিকচারটুকু পেয়েছি সেটা হচ্ছে আসলে খুবই আপনার সন্তোষজনক না। এবং আমাদের পাওয়ার অ্যান্ড এনার্জি অ্যাডভাইজার মিস্টার ফজল কবির খান এবং পাওয়ার সেক্রেটারি ফারজানা মমতাজ আমাদেরকে মানে ক্যাটাগরিক্যালি বলেছে এই পাওয়ার প্ল্যান্টগুলোতে গ্যাস দেওয়ার মতো কোনো গ্যাস বাংলাদেশে নাই। এই পাওয়ার প্ল্যান্টগুলো নেওয়া হয়েছে আগের সরকারের আমলে, আওয়ামী লীগ সরকারের আমলে, উইদাউট এনশিওরিং সাফিসিয়েন্ট সাপ্লাই অফ গ্যাস। যে কারণে এই পাওয়ার প্ল্যান্টগুলো আপনার অধিকাংশ সময় বসে থাকবে। ইনফ্যাক্ট এর প্রথম হচ্ছে ভিকটিম হচ্ছে আপনার ব্যাড পলিসির হচ্ছে জেরা, 817 মেগাওয়াট ক্যাপাসিটি, যেটা এটা আপনি যেটা বলছিলেন যে একটা ব্যাড পলিসি বা মানে গ্যাসের সরবরাহ নিশ্চিত না করেই এই বিদ্যুৎ কেন্দ্রগুলো স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছিল। আসলে আগের সরকার যখন এই বিদ্যুৎ কেন্দ্রগুলোর অনুমোদন দিয়েছিলেন, সেই সময় তো এই একই পরিস্থিতি ছিল।
আমাদের গ্যাস কূপগুলো থেকে গ্যাসের উৎপাদন কমে যাচ্ছে, আবার আমদানি যে আমরা খুব চাইলেই বেশি করতে পারি সেরকমও না। তারপরেও তারা যে এরকম একের পর এক বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিয়েছিল, তাদের যুক্তিটা আসলে কি ছিল? বা এই যে যারা বিনিয়োগকারী, এই যে জেরার মতন একটা কোম্পানি, জাপানি কোম্পানি, তারা এসে এখানে বিনিয়োগ করেছে, তারাও কি ভেবেছিল যে তাদের সামনে এইরকম একটা পরিস্থিতির মুখোমুখি হতে পারে? আসলে বিনিয়োগকারীদের তেমন একটা লস নাই, কারণ হচ্ছে বিনিয়োগকারীদের একটা গ্যারান্টি ক্লজ থাকে, সেটা হচ্ছে ক্যাপাসিটি পেমেন্ট। আপনি সে যখন একটা পাওয়ার প্ল্যান্ট তৈরি করে তখন তার 22 বছর সে কন্টিনিউয়াসলি সরকারকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ গ্যাস নিবে বলে সরকার কমিট করে। ওই যে কমিটমেন্টের কারণে তার যে টোটাল ইনভেস্টমেন্ট অ্যান্ড হচ্ছে প্রফিট সেটা উঠে আসবেই, ঠিক আছে? সুতরাং বিনিয়োগকারীর কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে এই পাওয়ার প্ল্যান্টগুলা, যারা এই পাওয়ার প্ল্যান্টগুলো থেকে আপনার ইলেকট্রিসিটি নিবে তাদের, এই ক্ষেত্রে বাংলাদেশ সরকার এবং টু বি প্রিসাইজ বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। হ্যাঁ, এখন আপনি যেই কথাটা বলছেন পলিসিটা, আমি যদি একটু আপনি রিফ্রেশ করি, এই পাওয়ার প্ল্যান্টগুলো আসলে একটা গত সরকারের আপনার একটা লার্জার পিকচারের একটা পার্ট ছিল। আপনি যদি দেখবেন গত সরকার, আওয়ামী লীগ সরকার, আপনার সারা দেশে 100টা ইকোনমিক জোন করার কথা ছিল, কিন্তু পরে ওই ইকোনমিক জোনগুলো তেমন একটা আলোর মুখ দেখে নাই। যেহেতু আলোর মুখ দেখে নাই কেন? প্রথমত হচ্ছে ওখানে শুধু তো আপনার ইলেকট্রিসিটি আপনার এনশিওর করলে হবে না, সেখানে অনেক লজিস্টিক্যাল প্রবলেম ছিল, আপনার গ্যাসের সমস্যা, ইনফ্রাস্ট্রাকচার, এই কাজগুলো করে নাই। তো তারা মনে করেছে, তাদের একটা ভিউ ছিল যে তারা এগুলো করতে পারবে। যেহেতু ওই কাজগুলো হয় নাই, সেখানে কোনো ইন্ডাস্ট্রি সেট আপ হয় নাই। ইন্ডাস্ট্রি সেট আপ না হওয়ার কারণে আপনার পাওয়ার প্ল্যান্টের নতুন করে পাওয়ারের ডিমান্ড তৈরি হয় নাই। ওকে, যে কারণে এই পাওয়ার প্ল্যান্টগুলো এখন তখনকার যদি আপনার লজিক্যালও থাকতো, তারা যদি লজিক্যালিও চিন্তা করে থেকে থাকে, কিন্তু বর্তমান সময়ে আপনি তো জানেন এই যে এই সরকার 100টা ইকোনমিক জোন থেকে পাওয়ার প্ল্যান্ট, ইকোনমিক জোন সংখ্যা 100টা থেকে কমিয়ে প্রায় 6টা নাকি 7টাতে নিয়ে আসছে। তারা মনে করে তো 100টা ইকোনমিক জোনের প্রয়োজন নেই এবং ওই ক্যাপাসিটিও নাই এগুলোকে ডেভেলপ করার। এবং অ্যাট দ্য সেম টাইম ইউক্রেন ওয়ার এবং অন্যান্য ইস্যুতে বাংলাদেশে যে এফডিআই ইনফ্লো, ইনভেস্টমেন্টও হয় নাই, নতুন করে শিল্প কলকারখানা হয় নাই, যে কারণে যে পাওয়ারের ডিমান্ডের, পাওয়ার কনজামশনের যে প্রজেকশন ছিল, ওই প্রজেকশন অনুযায়ী আমাদের আপনার এগোচ্ছে না। ওই কারণে এখন বর্তমান সরকার যারা, এই যে ইন্টারিম গভর্নমেন্ট, তারা মনে করছে ওই যে পাওয়ার প্ল্যান্টগুলো এখন আসবে, এই পাওয়ার প্ল্যান্টগুলো আসলে রিডান্ডেন্ট, ইন এ সেন্স এই পাওয়ার প্ল্যান্টগুলোর প্রয়োজন নাই। সাজিদ ভাই, আপনি যে বলছেন যে এই পাওয়ার প্ল্যান্টটাকে মানে 2 সপ্তাহও কম চালু রেখে তারপরে বন্ধ করে দিতে হলে এখন তাদেরকে ক্যাপাসিটি চার্জ দিতে হবে, এইরকম আর কতগুলো পাওয়ার প্ল্যান্ট আছে যেগুলোকে সরকার বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জ দিচ্ছে? আপনার কি কোনো ধারণা আছে? হ্যাঁ, আচ্ছা, আমি এখানে যেহেতু এর আগে একটা প্রশ্নে বললাম, আপনি যদি দেখেন এই গ্যাস ফায়ার্ড পাওয়ার প্ল্যান্টগুলো যেগুলো ইনক্লুডিং যারা আসছে এবং আরও বাকি 4টা যে আসবে, তাদের কিন্তু আপনার প্রোডাকশন কস্ট যদি আপনি দেখেন, যে কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্ট, এইচএফও বেসড পাওয়ার প্ল্যান্ট, তারপর হচ্ছে আপনার এই যে কি বলে একটা গ্যাস, এর ভিতর আপনার সবচাইতে কস্ট এফেক্টিভ হচ্ছে গ্যাস ফায়ার্ড পাওয়ার প্ল্যান্ট। একটা গ্যাস ফায়ার্ড পাওয়ার প্ল্যান্টের জেনারেশন কস্ট হচ্ছে হাইয়েস্ট যদি আপনি বলেন অন অ্যান অ্যাভারেজ সবগুলো মিলা সারা বাংলাদেশে 6 থেকে 7 টাকা। হোয়ারএস আপনি কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্টের 12 থেকে 15 টাকা, 16 টাকা পর্যন্ত আছে। আর হচ্ছে এইচএফও বেসড পাওয়ার প্ল্যান্ট যেগুলো আছে, লিকুইড ফুয়েল ফায়ার পাওয়ার প্ল্যান্ট, সেগুলো হচ্ছে 26 থেকে 30 টাকা। তারপরও সরকার এই পাওয়ার প্ল্যান্টগুলোকে গ্যাস দিতে পারবে না, কারণ এই পাওয়ার প্ল্যান্টগুলোকে যদি আপনি গ্যাস দিতে যায়, একত হচ্ছে এই পাওয়ার প্ল্যান্টগুলো যেসব জায়গায় আপনার সেট আপ করা হয়েছে, সেখানে হচ্ছে আপনার ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লাইন এখনও রেডি না। তো ট্রান্সমিশন লাইন এবং ডিস্ট্রিবিউশন লাইনের জন্য সরকারের যে ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্ট সরকারের হাতে নাই। তারপর হচ্ছে এই পাওয়ার প্ল্যান্টগুলা যেসব এরিয়াকে টার্গেট করা হয়েছে, সেই টার্গেটেড এরিয়ায় যেখানে কনজামশন বাড়বে, যেখানে দিবে, সেখানে ওইভাবে ইনফ্রাস্ট্রাকচার হয় নাই। তো ওই কারণে এই পাওয়ার প্ল্যান্টগুলো আসলে আমি কি বলবো, সামগ্রিকভাবে কি এই পাওয়ার প্ল্যান্টগুলো রাষ্ট্রের জন্য একটা বোঝা হয়ে দাঁড়াচ্ছে? এটা বোঝা, হ্যাঁ, এটা আপনি যদি বলেন, আবার এটা বোঝাও না। কীরকম আমি বলি, আপনি যদি ধরেন এইচএফও বেসড পাওয়ার প্ল্যান্ট যদি আপনি কম চালান, তাহলে আপনাকে এখান থেকে
পাওয়ার নিতে পারবেন। এখান থেকে আপনি পাওয়ার নিতে পারেন, কারণ যদি আপনি কোথায় 26 টাকা আর কোথায় হচ্ছে আপনার 6 টাকা 60 টাকা। কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্ট আমাদের যেখানে আছে ওখানে হচ্ছে একই অবস্থা, আপনার ব্যাস এটার হাফ। গ্যাস ফায়ার্ড পাওয়ার প্ল্যান্টগুলোর কস্ট ওগুলার তুলনায় এটার হাফ এগুলার। তো বোঝা হচ্ছে এটা হচ্ছে এখন সরকার কিভাবে আপনার তাদের প্রায়োরিটিটুকু সেট করবে। তারা কি আসলে কস্ট এফেক্টিভ পাওয়ার প্ল্যান্টগুলো এগুলা চালাবে, নাকি যে পাওয়ার প্ল্যান্টগুলো একটু কস্টলিয়ার, আমি যেমনটা বলছিলেন এইচএফও এবং হচ্ছে কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্ট, সেগুলো চালাবে। তো এই পাওয়ার প্ল্যান্টগুলো যেহেতু গ্যাস সরবরাহ করার দায়িত্ব হচ্ছে পেট্রোবাংলার এক অফিসিয়ালের সাথে কথা বলেছি, তারা বলছে আমাদের পক্ষে এখন নতুন করে গ্যাস এনে এই পাওয়ার প্ল্যান্টগুলোকে দেওয়া সম্ভব না। এখন আমরা এক্সিস্টিং যে সাপ্লাই আছে পাওয়ার প্ল্যান্টের জন্য সেটা হচ্ছে 800 থেকে 1000 MMCFD, এর ভিতর তাদেরকে রেশনিং করতে হবে। কীভাবে, যে লেস ইফিশিয়েন্ট পাওয়ার প্ল্যান্টগুলোকে ফেজ আউট করে ওখানে সাপ্লাই বন্ধ করে দিয়ে এগুলো যেহেতু নতুন পাওয়ার প্ল্যান্ট, ইফিশিয়েন্ট পাওয়ার প্ল্যান্ট, আপনার কম গ্যাসে বেশি উৎপাদন আপনি এখান থেকে পাবেন। এখানে সরকারকে যেটা করতে হবে, বিপিডিবিকে এখানে হচ্ছে তাদের সাপ্লাই দিতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই। আর আপনি যে এই প্রশ্নটা, আমি আর একটু প্রশ্নটার অ্যান্সারটা একটু দিয়ে দিই। বাংলাদেশে গ্যাস ফায়ার্ড পাওয়ার প্ল্যান্ট আছে হচ্ছে 51টা। এখন এই পাওয়ার প্ল্যান্টগুলা অলমোস্ট হচ্ছে আপনার বন্ধ থাকে, সর্বোচ্চ হচ্ছে 10 থেকে 12টা হচ্ছে আপনার লাইভে থাকে, প্রোডাকশানে থাকে। এগুলো হচ্ছে 11,000 মেগাওয়াট ক্যাপাসিটির হচ্ছে প্রোডাকশন ক্যাপাসিটি, যেখান থেকে আমরা অন অ্যান অ্যাভারেজ 5,000, 5,500, 6,000 করে ডিমান্ড অনুযায়ী এখান থেকে জেনারেশন করা হয়। আপনার কাছে শেষ কোশ্চেন, সেটি হচ্ছে আপনি বলছেন যে গ্যাসের সংকট রয়েছে এবং যে কারণে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে পর্যাপ্ত গ্যাস দিতে পারছে না, তাদেরকে বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জ সরকার দিচ্ছে। আমরা দেখছি যে শিল্প মালিকরা বলছে যে তাদের চাহিদা অনুযায়ী তারা গ্যাস পাচ্ছে না। এই যে গ্যাসের সংকট, এই সংকট মোকাবেলায় সরকার কি পরিকল্পনা করছে? সামনে তো ধরেন এখনও পর্যন্ত আপনি বিনিয়োগ হয়তো কিছুটা কম, আপনি নানান সমস্যার কথা বললেন, কিন্তু সামনের দিনগুলোতে তো বিনিয়োগ হয়তো বাড়বে এবং আমাদের দেশের গ্যাসের চাহিদা, বিদ্যুতের চাহিদা দুটোই বাড়বে, সেটি আমাদের প্রত্যাশা। তাহলে সরকারের পরিকল্পনাটা কি? সামনের এই গ্যাস সরবরাহ নিশ্চিত করার জন্য সরকার কি ভাবছে? আচ্ছা, আপনি তো যেহেতু ইন্ডাস্ট্রির কথাটা নিয়ে আসছেন এবং আমি তো পাওয়ার প্ল্যান্টের ব্যাপারে বললাম যে সেটা হচ্ছে পেট্রোবাংলাকে কোট করে যে পেট্রোবাংলা নতুন করে পাওয়ার প্ল্যান্টে সাপ্লাই দিবে না। এখন ইন্ডাস্ট্রির জন্য আপনার 2 দিন আগেও হচ্ছে বিজিএমই এর চেয়ারম্যান মাহমুদুল হাসান খান উনি এনার্জি সেক্টরের সাথে দেখা করেছে। ওখানে বলে যে আমাদের এই যে ট্রেড ওয়ারের কারণে ইন্ডিয়ায় আপনার ট্যারিফ বেশি হওয়ার কারণে ইন্ডিয়া থেকে এবং অন্যান্য চায়না থেকে বেশ কিছু আপনার অর্ডার আসছে। এখন এই অর্ডারগুলোকে কাজের রূপান্তর করার জন্য তাদের গ্যাস যদি না থাকে তাহলে সম্ভব না। তখন সরকার এটাকে ওই ইন্ডাস্ট্রি গ্যাস ক্রাইসিসটাকে অ্যাড্রেস করার জন্য সরকারের ডিসিশন হচ্ছে এখন আপনার 60টা এডিশনাল এলএনজি আপনার আনবে, এলএনজি কার্গো আনবে। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিকে দেওয়ার জন্য। একই সাথে আমরা তো এটা তো সবাই জানে, বাংলাদেশের ম্যাক্সিমাম হচ্ছে গ্যাস কারখানাগুলো হচ্ছে সার কারখানাগুলো হচ্ছে বন্ধ। সারের হচ্ছে প্রাইমারি হচ্ছে কাঁচামাল, যদি র মেটেরিয়াল যদি বলি গ্যাস। বাংলাদেশের যেহেতু আপনার কৃষিভিত্তিক একটা অর্থনীতিটা কৃষিভিত্তিক না, আমাদের এখনও আপনার ফুড সিকিউরিটি হচ্ছে আমাদের থেকেই আসে, আমাদের এগ্রিকালচার সেক্টর থেকে আসে। তো ওইটাকে অ্যাড্রেস করার জন্য সরকারের প্ল্যান হচ্ছে মোট আয়ের আগে বাজেটে গত বাজেটের সময় আমাদের বাজেটের আগে প্ল্যান ছিল হচ্ছে 98টা হচ্ছে কার্গো আনা টোটাল আপনার থেকে। এটা এখন আসছে হচ্ছে 98 প্লাস হচ্ছে 15টা। 8টা আনবে হচ্ছে 113 ইন্ডাস্ট্রির জন্য, 7টা আনবে হচ্ছে আপনার এই যে ফার্টিলাইজারের জন্য। তো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যেটা বললেন যে গ্যাস ক্রাইসিস, তারা ইন্ডাস্ট্রি এবং ফার্টিলাইজারকে তারা এখন সরকারের প্রায়োরিটি। পাওয়ার সেক্টরকে যদি গ্যাস এই পাওয়ার প্ল্যান্টগুলোকে যদি আপনার গ্যাস পেতে হয় এটা হচ্ছে সোললি বিপিডিপির ডিসিশন। তারা কোন পাওয়ার প্ল্যান্টগুলো তারা চালাবে, কোত্থেকে তারা ইলেকট্রিসিটি নেবে আর কোনগুলো বন্ধ করবে। এর বাইরে নতুন করে গ্যাস এনে ওদেরকে এই সামনে যে পাওয়ার প্ল্যান্টগুলো আসবে তাদেরকে গ্যাস দেওয়া সম্ভব না। এখানে দুইটা বিষয়ের কারণে সম্ভব না। একটা হচ্ছে লজিস্টিক্যাল প্রবলেম আছে, যেমন আমাদের রিগ্যাসিফিকেশন ইউনিট যেটা FSRU, ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন, ওই FSRU টোটাল ক্যাপাসিটি হচ্ছে 1100 MMCFD আমরা রিগ্যাসিফাই করতে পারি, কিন্তু ওইটা আপনার 100% ক্যাপাসিটিতে চলতে পারে না রাউন্ড দ্য ইয়ার।
হাইয়েস্ট হচ্ছে 85% মেনটেন্যান্স ন্যাচারাল ক্যালামিটির কারণে আপনার ওই যে আপনার 15% হচ্ছে আপনার সিস্টেম লসে যায়। তো ওই কারণে এফএসআরইউর ক্যাপাসিটি যদি বলেন সারা বছর জুড়ে 900 থেকে 950 MMCFD তারা প্রসেস করতে পারে। তো আপনি যদি চাইলেও ফিনান্সিয়াল প্রবলেম এবং হচ্ছে রিগ্যাসিফিকেশন প্রবলেমের সীমাবদ্ধতার কারণে আপনি পারবেন না। ধন্যবাদ সাজ্জাদ ভাই আপনাকে। আমরা এতক্ষণ ধরে সাজ্জাদ ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহ পরিস্থিতি কেমন এবং শিল্পের জন্য সরকার কি ভাবছে বা আমাদের সার উৎপাদনের জন্য সরকারের পরিকল্পনা কি। আমরা চাই আমাদের শিল্প, আমাদের কৃষি, আমাদের বিদ্যুৎ উৎপাদন সব কিছুই স্বাভাবিকভাবে এগিয়ে যাবে। সরকারের পরিকল্পনা সেই রকমই হবে। সরকারের যে ধরনের লোকসান হয় এই ধরনের কোনো নীতি সরকার নেবে না এবং তা থেকে বেরিয়ে আসবে। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। সকলকে ধন্যবাদ।